সুপ্রিয় দর্শক, আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে এই সময়কালের সবচেয়ে আলোচিত বিষয় কোটা আন্দোলন, কোটা সংক্রান্ত সেইটির বিষয়ে আলাপ করতে চাই। সঙ্গত কারণেই তার সাথে রিলেটেড যারা কথা বলছেন এরকম দুজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি। আবার ঠিক বাদিকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংঘ ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নূর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভেচ্ছা। ধন্যবাদ। এবং একই সাথে সিনিয়র সাংবাদিক এবং সাবেক সভাপতি ডিইউজে কুদ্দুস আফরাদ আছেন আমাদের ডান দিকে। কুদ্দুস ভাই, থ্যাংক ইউ। আমরা যেই কথাটি দিয়ে শুরু করেছি, আমরা গত কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়ে আলাপ করছি। বিশেষ করে নূর ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আপনি এই জাতীয় অধিকার বিষয়ক আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়েই এই পর্যায়ে এসেছেন এবং ডাকসুর নেতৃত্ব দিয়েছেন। এই যে কোটা বিরোধী আন্দোলনের আজকে পর্যন্ত যতটুকু তথ্যপত্র আমরা দেখেছি গণমাধ্যমে, সেগুলোর বিষয়ে আপনার কিছু অ্যানালিসিস দিয়ে আমরা প্রথমে শুরু করি। নূর ভাই। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাই টিভির দর্শকদেরকে শুভেচ্ছা। আমাদের সিনিয়র সাংবাদিক কুদ্দুস ভাইকেও শুভেচ্ছা। যে অত্যন্ত একটা সময়োপযোগী বিষয় আপনার আজকের এই আলোচনার ঠিক করেছেন যে কোটার সংস্কার সমাধান কোন পথে। দেখেন, 2018 সালে এই আন্দোলন আমরা করেছিলাম। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েই মূলত আমরা নির্যাতিত, নিপীড়িত হওয়া, পরবর্তীতে ডাকসু নির্বাচন এবং আমাদের আজকের রাজনৈতিক অবস্থানটা। তো সেই সুবাদে এই আন্দোলনের লিগ্যাসির সাথে আমাদের ভালো একটা কানেক্টিভিটি আছে এবং বর্তমানেও যারা আন্দোলন করছে তারা সবসময় আমাদের সাথে পরামর্শ করছে যে তারা কি করতে পারে এবং আন্দোলনটা কিভাবে এগিয়ে নেবে। আমরা আমাদের আন্দোলনের সময়ও সরকারের উদ্দেশ্যে বলেছিলাম যে এটা একটা অরাজনৈতিক আন্দোলন এবং ছাত্র তথা সমগ্র তরুণদের একেবারেই একটা জনপ্রিয় দাবি। তো এরকম একটা দাবি কেন সরকার মেনে নেবে না? আমরা সেই সময় বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে যে 56% কোটা, অন্যান্য চাকরিতে আপনার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে আছে 70%, নন ক্যাডারে আছে আপনার তাও 61%-এর মতো, প্রাইমারিতে আছে আপনার 96%, রেলওয়েতে আছে 82%, এই বিভিন্ন চাকরিতে কিছু কোটা আছে। তখন আমরা সেই সময় বলেছিলাম যে এই কোটাগুলোর একটা যৌক্তিক সংস্কার দরকার এবং প্রথম শ্রেণীর চাকরির ক্ষেত্রে আপনার 5 থেকে 10%-এর বেশি থাকা উচিত না। আমরা সেই সময় কিন্তু কোটা বাতিল চেয়ে নেই, সংস্কার চেয়েছিলাম। এমনকি আপনারা জানেন যে সেই সময়ে ওই আন্দোলনটা আমাদের সচিবালয়ে আজকের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে সরকার একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধির সাথে আমাদের মিটিং হয়েছিল, 18 সদস্য বিশিষ্ট ছাত্র প্রতিনিধি। সেই সময় আমরা আলোচনায় এটাও বলেছিলাম যে আন্দোলনকারীরা তো ডিমান্ড করবে, সেক্ষেত্রে আপনারা যেটা যৌক্তিক মনে করেন সেটা যদি 5 থেকে 10 কিংবা 10 থেকে 15 আপনারা করেন, আমরা এখানে কোনো রাজনীতি করছি না। এই আলোচনায় ওপেন ছিলেন আপনারা, যেরকম একটা হতে পারে তখন কিন্তু লিবারেল ছিলাম। ইভেন সরকারের আজকে যে জাহাঙ্গীর কবির নানক সাহেব, আপনার এনামুল হক শামীম, সরকারের একটা ওই সময়ও আন্দোলনকারীদের চিন্তা ভাবনা, তারা কি চায় এগুলো বোঝার জন্য সরকার একটা রাজনৈতিক প্রশাসনিক 2টা কমিটি করে দিয়েছিল এবং একটা পর্যায়ে প্রধানমন্ত্রী 11ই এপ্রিল সংসদে দাঁড়িয়ে কিন্তু তিনি বলছিলেন যে সরকারি চাকরিতে যেহেতু ছাত্ররা কোটা চায় না, কোনো কোটা থাকবে না। কিন্তু আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর সেই কমিটমেন্টও কিন্তু রক্ষিত হয় নাই। পরে আমরা প্রজ্ঞাপনের দাবি জানিয়েছিলাম যে প্রধানমন্ত্রী যেটা বলছেন সেটা প্রজ্ঞাপন হোক। যখন হচ্ছিল না তখন আবার আমরা আন্দোলন করলাম। এই আন্দোলন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে পুরো বিশ্ববাসী দেখেছিল 30শে জুন ফুটবলের মতো ছাত্রলীগের নেতা কর্মীরা আমাকে মারতে মারতে এইদিকে নিয়ে গেছে, ওইদিকে নিয়ে গেছে। ইভেন আমাদের আরো কয়েকজন সহকর্মীকে রক্তাক্ত করেছিল। 2 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এখনো তার মেরুদণ্ডটা সোজা করতে পারে নাই। এইভাবে নিপীড়িত হওয়ার পরে কিন্তু আমরা সব পর্যায়ের মানুষের সিম্প্যাথি পাওয়ার পরে শিক্ষক, সাংবাদিক, সিভিল সোসাইটি সবাই প্রতিক্রিয়া দেখানো একটা পর্যায়ে সরকার 4 অক্টোবর 2018 সালে তারা প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরি, যেটা বর্তমানে 9ম থেকে 13তম গ্রেড, সেটা একটা কোটা বাতিলের পরিপত্র জারি করে। তখন আমরা ধারণা করেছিলাম যে আমরা তো আন্দোলন করেছিলাম, এখন সরকার পুরোটা দাবি মানছে না, কিন্তু আমাদের তো কিছু বিজয় হয়েছে, আমরা আন্দোলনে ক্ষান্ত দিয়ে কিন্তু আমরা পড়াশোনার টেবিলে চলে গেছিলাম। সেই সেটেল ইস্যু, মীমাংসিত ইস্যু। এবং আজকে এই যে ছাত্ররা যে বাংলা ব্লকের যে কর্মসূচি করছে, সারা দেশ কিন্তু অচল হয়ে যাচ্ছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এরকমের কর্মসূচি ওই সময় আমরা পালন করেছিলাম। তো আমার মাথায় আসে না, আমার ভাবনাই আসে না যে সেটা কিভাবে কোর্ট আবার সরকারের নির্বাহী বিভাগের সিদ্ধান্ত। একটা জিনিস সাপ্লিমেন্ট করি, এটা তো সরকারই আপিল করেছে। সরকার যখন পরিস্থিতিটি এমন হয়, সরকারই তো স্বপ্রণোদিত আপিল করলো, কিন্তু এটা এখন জুডিশিয়াল ম্যাটার নিয়ে, তার মানে আপনি যে বলছেন আপনাদের সময় যেমন আলাপ আলোচনা হয়েছিল,
আইনগত বিষয় বলি কি এখন কেউ আলাপ করতে চাইছে না অফিসিয়ালি কোর্টের বিষয়টি এখানে যে ইন্টারেস্টিং বিষয় আছে যে আমরা ওই সময় একটা রিট করেছিলাম যে কোটা বাতিল চেয়ে আমরা প্ল্যান নিয়ে আন্দোলন করেছিলাম যে আদালতেও আমাদের আন্দোলন চলবে, রাস্তায় চলবে। সেই সময় আদালত সেই রিটটা খারিজ করে দিয়েছিল ওই গ্রাউন্ডে যে আপনার এটা সরকারের নির্বাহী বিভাগের সিদ্ধান্ত, নির্বাহী বিভাগের এখতিয়ার, সরকার নির্বাহী বিভাগের সিদ্ধান্তে আদালত এখানে হস্তক্ষেপ করবে না। সো আদালতেরই এটা অবস্থান। তো তাহলে এবং এটা যেহেতু একটা আন্দোলনের একটা জনসম্পৃক্ত একটা গণ আন্দোলন, বিশেষ করে বাংলাদেশে ছাত্র আন্দোলনের ইতিহাস আছে, কিন্তু বলা চলে গত 3 দশকে ওইভাবে কোনো ছাত্র আন্দোলন দেখা যায়নি। একমাত্র 2018 সালে নিরাপদ সড়ক এবং এই কোটা সংস্কার আন্দোলন। সো এরকম একটা সেন্সিটিভ ইস্যু কিছু ক্ষেত্রে, কারণ এই যে দেখেন আপনি আবার এটা ফিরিয়ে এনেছে, রাতারাতি ছাত্রদের আন্দোলন ট্রিগার করেছে, বিদ্যুতের মতো ছড়িয়ে পড়েছে। এখানে তো অবশ্যই সব পক্ষের একটা সংযত হওয়া তো দরকার। এখন কোর্ট এটা ফিরিয়ে এনেছে। এখন কোর্টের আন্দোলনকারীরা কেউ যাবে না। আন্দোলনকারীরা পরিষ্কার বলেছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আদালতে গিয়ে সব সময় যে আসলে ন্যায় বিচার পাওয়া যাবে সেটা পক্ষ হওয়ার জন্য আবেদন করেছে। আজকে তো সেটা আমি আপনাকে বলি, এটা মিডিয়ায় আসে নাই, পত্রপত্রিকা আসে নাই। এটা পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আন্দোলনকারী প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির 2-4 জন নেতা সহ তারা একটা আলোচনায় বসেছিল, যেটা একটা গোপনীয় আলোচনা। সেইখানে সিদ্ধান্ত হয়েছিল যে সরকার ছাত্রদের দাবির প্রতি পজিটিভ। এখন তাহলে ছাত্ররা কোর্টে একটা পার্টি হোক, এই রিটে ছাত্ররা সরাসরি ডিনাই করেছে আন্দোলনকারীরা যে আমরা যদি এটা করি তখন ছাত্ররা জানে যে কোর্টে গিয়ে অনেক ধরনের জটিলতা তৈরি হয়, তাদের দাবি আদায় নাও হতে পারে। তারা এটাতে সম্মতি দেয়নি। তখন বলেছে যে ওকে, সরকার যদি কাউকে দিয়ে করাইয়া ছাত্রদের দাবির পক্ষে মতামত আনতে পারে সেক্ষেত্রে আন্দোলনকারীরা সমর্থন দেবে। যেই কারণে ঢাকা ইউনিভার্সিটির যে সাংবাদিক সমিতির সভাপতি এবং একজন ছাত্র তিনি রিট করেছেন, সেই ছাত্র যদি আন্দোলনের সাথে আছেন তারই প্রেক্ষিতে পক্ষভুক্ত হওয়ার কিন্তু আন্দোলনকারীরা কিন্তু আদালতের লাইনে নাই, কারণ তাদের আদালতের প্রতি এখানে কনফিডেন্ট নেই। এই প্রসঙ্গে আবারও ফিরবো এবং একটা ওভারভিউ ভিপি নূর ভাই দেওয়ার চেষ্টা করেছেন। উনি যেটি শুরু করেছিলেন প্লাস এই আন্দোলনকে একটা সংযুক্ত করার চেষ্টা করেছেন। কুদ্দুস ভাই, আপনার কাছে আসি এবারে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচক নুরুল হক নুরু এবং যারা এই মুহূর্তে মাই টিভির সামনে আসছেন আপনাদেরকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে দেখেন, এই যে কোটা নিয়েই তো, কোটার সংস্কার হোক, কোটা বিরোধী হোক, যেভাবে হোক, এটাকে কালার করা অলওয়েজ কোটা বিরোধী। আসলে কোটা বিরোধী না, কোটার সংস্কার চাইছে, ওরা ক্লিয়ারই বলছে। আমি অনেক ধন্যবাদ দেই কুদ্দুস ভাই, আপনি সঠিক সমস্ত মিডিয়া লেখছে কোটা বিরোধী, কোটা বিরোধী না, তারা বিরোধী না। তো বিষয়টা হচ্ছে যে এখনকার প্রেক্ষাপটের বিবেচনায় কিন্তু আইন সংবিধান, আমাদের সংবিধানে কোটার পক্ষে অবস্থান আছে, কিন্তু সেটা কত পার্সেন্ট হবে, কি হবে না হবে, কতদিন থাকবে তা বলা নাই। অর্থাৎ যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে নিয়ে আসার জন্য সংবিধানে কোটার একটা ব্যবস্থা রাখছে চাকরির ক্ষেত্রে। কিন্তু এটা কত বছর সেটা যেমন বলা নেই, তেমনি এটা সারা জীবন বহাল থাকবে না থাকবে না, কনস্টিটিউশন তো সংশোধনযোগ্য। বিষয়টা হচ্ছে এখন লেখাপড়া, শিক্ষা দীক্ষা এবং বর্তমান সরকার বলতেছে স্মার্ট বাংলাদেশ করবে, সব মিলিয়ে যদি কোটার যে অবস্থা একটা চিত্র দিল বিভিন্ন সেক্টরের, নুরুল হক নুরু সাহেব এইখানে 56, এখানে 61, ওইখানে ইত্যাদি ইত্যাদি, এইটা হলে যেটা হয় যারা মেধাবী অভিজ্ঞ ওরা কিন্তু সাইড লাইনে পড়ে যায়। কারণ আপনি যদি কোথাও 20%, 15% এমনি এগিয়ে রাখেন, তখন যেটা হবে স্বীকৃতি তারা পাচ্ছে না, যারা প্রকৃত তারা একটা সাইড লাইনে পড়ে যাবে। এই ভীতির কারণেই ওদের মধ্যে বৈষম্যটা বাড়বে। মুক্তিযুদ্ধের মূল ইস্যু ছিল কিন্তু বৈষম্যবিহীন বাংলাদেশ। বৈষম্য কমছে না, সেটি মুক্তিযোদ্ধাদের প্রতি একবারে অবনত চিত্তে, অবনত মস্তককে সম্মান জানিয়ে এবং সম্মান রেখে বলছি, তাদের রক্ত ঘামে এ বাংলাদেশ, তাদের দিকে কারো কোনো অশ্রদ্ধা থাকতে পারে না, মুষ্টিমেয় কিছু মানুষ তারা। কিন্তু মুক্তিযুদ্ধের একটা বিষয়, লড়াই সংগ্রাম একটা বিষয়, আর চাকরি করার একটা বিষয়। এইখানে হচ্ছে আপনার মেধা লাগবে, অর্থাৎ আপনার একাডেমিক বলেন, বাস্তবিক বলেন, যে জন্য আমরা পরীক্ষা ক্ষেত্রে একটা হচ্ছে তথ্য নেওয়া হয়, একটা ভাইভা করা হয়, মৌখিক প্রশ্ন করা। কেন? একটা হচ্ছে তথ্য, কিন্তু আপনিও শিক্ষক মানুষ জানেন, একটা হচ্ছে তার কাগজে পত্রে সে কতটা স্যাটিসফাইড আপনাকে করতে পারে এটা দেখেন, আরেকটা হচ্ছে তার মনস্তাত্ত্বিক দিকগুলো আপনার তাৎক্ষণিক প্রশ্ন করে বা
ইয়ে করা হয়, দেখা হয়। এই যে কোটা সংস্কারের যে আন্দোলন, এই আন্দোলনটা বর্তমান প্রেক্ষাপটে গভর্নমেন্ট নিমিষেই এটা মীমাংসা করতে পারে। কারণ যারা সংস্কার আন্দোলন করতেছে তারা আজকেও যেটা সর্বশেষ বলছে যে আমরা নির্বাহী বিভাগের দিকে তাকিয়ে আছি। আচ্ছা, আর কোর্টে গেলে, কোর্টে যেহেতু বলা আছে আমাদের কনস্টিটিউশনে কোটা থাকবে, কত পার্সেন্ট থাকবে না থাকবে এটার দায়িত্ব নির্বাহী বিভাগের। নির্বাহী বিভাগ যেটা করবে সেটাই রাইট, এবং কোটাটা থাকাটাও রাইট। কোর্ট কিন্তু তার বাইরে যেতে পারবে না। এখন বাস্তবতা কি? বাস্তবতার প্রেক্ষিতে কিন্তু মুভমেন্ট, এই মুভমেন্টে হ্যাঁ রংজং, রাজনৈতিক রংজং দিবেই। কেউ যারা বিরোধী তারা এটার থেকে ফয়দা নিতে চাবে। তো ফয়দাটা যদি সরকার বলে যে এটার পিছনে বিরোধীরা জুটছে, বিএনপি যুক্ত হচ্ছে, জামাত যুক্ত হচ্ছে, তাহলে সরকার কেন যুক্ত হচ্ছে না? বাম দল যুক্ত হচ্ছে, হ্যাঁ সরকারও তো এটার সাথে যুক্ত হতে পারে। একটা তথ্য একটু যোগ করি যে এই যে আমরা আজকে একটা, আপনি সিজন জার্নালিস্ট এবং এই যে ইত্তেফাকের একটি রিপোর্ট যে বিসিএস এর প্রশ্নপত্র ফাঁসের কথা যখন একই সময় এলো, গত 12 থেকে 15 বছরে যারা পয়সার বিনিময়ে আবেদ আলীর মতো লোককে টাকা দিয়ে ঢুকেছেন তাদেরও তালিকা হচ্ছে। এই তথ্যই কি ছাত্রদেরকে আরো বেশি মানে এক ধরনের উত্তেজিত করে তুলেছে? না, এই তথ্য না, 12 থেকে 15 বছর না। আমি তো জানি আমাদের এখানে চাকরি চুকরিতে এগুলো যেগুলো পত্রিকা আসে সেইটা হচ্ছে উদ্ধৃতি, শুরু থেকেই তো আছে এরকম, নাই কবে 12 থেকে 15, 2002 সালে 2 সালে টোটাল বিসিএস পরীক্ষায় বাতিল হয়ে গেছিল। আচ্ছা, না মানে আবেদ আলী বিভিন্ন 2 সালে হলে 24 সাল, তাহলে 12 সাল না তো, তাহলে যদি অনেক বড় হয়ে যায়। আরো আমি বলছি এরকম এর আগেও ঘটনা আছে, 27 বিসিএস এর ঘটনা আছে, এরকম বহু বিসিএস এর। ড্রাইভার কোটিপতি হয়েছে এমন তথ্য কি আমরা আগে পেয়েছিলাম? ড্রাইভার কোটিপতি, ড্রাইভার না একবারে নিচে ওই যে কি ব্রাস্ট আর কেয়ারটেকার কোটিপতি, প্রচুর নিউজ জীবনে এরকম দেখছি বাংলাদেশে। এইগুলো হচ্ছে অহরহ হয় এবং কার নাই। আমার পিছনের দিকে তাকাইলে আমি দেখি যে আছে, আমার বাড়ির আশেপাশে নুরুল হক নুরু সাহেবের তার আশেপাশে ত্রিসীমানা এরকম প্রচুর লোকের খবর উনি জানেন, হয়তো কিছু মিডিয়া তুলে ধরছে, কিছু তুলে ধরেনি। কুদ্দুস ভাই, আপনার অনুমতি নিয়ে একটা প্রশ্ন নিতে চাই। একটি দর্শক সংযুক্ত হয়েছেন আমাদের সাথে, কে আছেন নাম বলুন। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি সাধারণ কবির বেগমগঞ্জ নোয়াখালী থেকে বলছি। জি, এই যে চলমান ছাত্র শিক্ষক যে আন্দোলন, এই যে সিম্বাসির প্রত্যয় আর ওই যে কোটা বিরোধী আন্দোলন, এই যে একটা জনদুর্ভোগ আজকে হচ্ছে, এর জন্য কি এরা দায়ী না সরকার নিজেই দায়ী ভুল পরিস্থিতির কারণে? আচ্ছা, ছাত্রদের আন্দোলনের কথা এবং শিক্ষকদের পেনশন নিয়ে আমরা কথা বলবো নিশ্চয়ই। আপনি উনি যেটা বলছেন এই যে না মানুষ যে ভোগান্তিতে পড়ছে জনদুর্ভোগের ব্যাপারে, হ্যাঁ জনদুর্ভোগের জন্য দায়ী কপাল। তার কারণ হচ্ছে আমাদের যেগুলো সহসা মীমাংসা করা যায় সেগুলো যদি আমরা শক্ত পদক্ষেপের পর্যন্ত অপেক্ষা করি, অর্থাৎ গভর্নমেন্টের তরফ থেকে কতটুকু অগ্রসর হচ্ছিল আমি এটাই বলছিলাম। এই আওয়ামী লীগ গভর্নমেন্ট সবচেয়ে ভালো জানেন যে এই দেশের জন্ম থেকে নিয়ে বড় যেসব মুভমেন্ট, এই মুভমেন্টগুলো প্রত্যেকটা ছাত্রদের দ্বারা হয়েছে। এই আওয়ামী লীগের ছাত্রলীগই করেছে। ছাত্রদের একটা ব্যাপক সম্পৃক্ত আন্দোলনকে সম্মান করা হচ্ছে। সম্মান বলতে আমি এটা বলছি তাদের দাবি মেনে নিতে হবে, তা না আলোচনা, তাদের সাথে আলোচনা। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী চমৎকার কথা বলছে যে আমাদের পুলিশ আপনাদের সঙ্গে আছে, আমরা কখনোই অ্যাকশনে বা অন্য কিছুতে যাব না। এই যে বলার ভঙ্গি, এই বলার ভঙ্গিতে আরেকজনের মুখ দিয়ে আসে না। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে এই ভোগান্তির জন্য দায়ী কারা? দায়ী হ্যাঁ ছাত্ররা দায়ী, গভর্নমেন্ট দায়ী। কারণ ছাত্ররা বলতেছে যে নিরুপায় হয়ে তারা এই জায়গায় অবস্থান নিচ্ছে তাদের প্রতিবাদ কর্মসূচিতে। আবার গভর্নমেন্ট এটাকে কোনো ইয়েই করছে না, তারা আহ্বান জানাচ্ছে যে তোমরা ক্লাসে ফিরে যাও। ঠিক আছে, তারা এই জায়গাটা করার জন্য একটু আগে নুরুল হক নুরু সাহেব যেটা বললেন যে তাদের সঙ্গে তো আলোচনা করা হচ্ছে, এবার কি কোনো আলোচনার পদক্ষেপ নেওয়া হয়েছে? এত বড় একটা জায়গা, এইটা যদি আমরা এড়িয়ে চলি, বিষয়টা হচ্ছে কি জানেন, আমাদের এখানে মাইট ইজ রাইট। আমরা ছোটবেলার থেকে একটা লেখা বা আমরা পড়ে আসছি প্রবাদ বাক্য, এবং এই প্রবাদ বাক্যকে আমরা এত আঁকড়ে ধরে আছি, কেউ আমরা নিজের অবস্থান থেকে সরে আসতে না, ওই যে জোরটা দেখানোর চেষ্টা। আমরা বাকি আলোচনা জোরের প্রচেষ্টা আমরা আলোচনা কন্টিনিউ করব, দুজনেই কথা বলবেন। এরপরে ফিরে আসছি অল্প সময় পরে। দর্শক আশা করছি আমাদের সাথেই থাকবেন।
বিরতির পরে নিটল টাটা মাই টিভি সংলাপে আবারও স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আজকে আমার সাথে দুজন অতিথি স্টুডিওতে আছেন, কুদ্দুস আফরাদ সিনিয়র সাংবাদিক এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আমরা যেই আলোচনায় ছিলাম, নূর ভাই আবার একটু ফিরে আসি। বিরতির আগে কিছুটা ওভারভিউ আপনি দিয়েছেন, তার পাশাপাশি গণমাধ্যমগুলো আজকে টেলিভিশন, পেপার সবাই কভার করেছে জনদুর্ভোগের ব্যাপারটি, যে সারা ঢাকা সহ সব জায়গায় ছড়িয়ে পড়েছে, যেটি একজন দর্শকও বলার চেষ্টা করেছেন। এটিকে কিভাবে আমলে নেওয়া যায়, এটি নিয়েও জনগণ চাইছে কথা বলি আমরা। এখন সন্তান তো সবসময় মানুষের কাছে আনন্দের হয়, ভালোবাসার হয়, কিন্তু সন্তান বেদনার তো একটা প্রসব থাকবে। তো এখন ছাত্ররা যেই দাবি নিয়ে আন্দোলন করছে, এটি কিন্তু ধরেন সব ছাত্র সরকারি চাকরি পাবে বা বিসিএস ক্যাডার হবে এটা না, কিন্তু তারা আন্দোলনটা করছে বর্তমান প্রজন্ম প্লাস আমি মনে করি যে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার জন্য। আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে সরকারেরও যেটা স্লোগান, ডিজিটাল বাংলাদেশ করতে চায়, স্মার্ট বাংলাদেশ করতে চায়। স্মার্ট ডিজিটাল বাংলাদেশ করতে হলে তো সেই নলেজেবল লোক লাগবে, ওই জ্ঞান সম্পন্ন লোক লাগবে। সেখানে প্রতিযোগিতার মধ্যে দিয়ে সবচেয়ে মেধাবীদের কিন্তু সুযোগ দিতে হবে। সেখানে আপনি ডাক্তারিতে কোটা দেবেন, ইঞ্জিনিয়ারিং আপনার যারা কাজ করবে ভালো সড়ক তৈরিতে, ব্রিজ তৈরিতে, সেখানে যদি আপনি কোটা দিয়ে অযোগ্যদের আনেন, তো তাদের দ্বারা কি ভালো একটা অ্যাডমিনিস্ট্রেশন বা ভালো একটা দেশের প্রশাসন ব্যবস্থা সেটা সম্ভব? তার জন্যই ছাত্ররা আন্দোলন করছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, যেগুলো নিয়ে অনেকে কথা বলছে না, খুব বেশি কনসার্ন হচ্ছে না, যে আমাদের দেশের কিন্তু এখন প্রায় বিভিন্ন জরিপে দেখা গেছে যে অ্যাভারেজ আপনার 75 থেকে 80% তরুণ, উচ্চশিক্ষিত তরুণ যারা গ্রাজুয়েশন কিংবা পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেছে, তাদের সবারই আগ্রহ দেশের বাইরে চলে যেয়ে নিজেকে সেটেল করা। মানে এই দেশকে কেন ছাড়ছে, সেখানে অনেকগুলো অপশনের মধ্যে তারা বলছে যে তারা এই দেশে তাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না, তাদের পরবর্তী প্রজন্মের একটা সিকিউর ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না, তাদের লাইফের সিকিউরিটি, এখানে সে হসপিটালে গিয়ে ভালো চিকিৎসা পাবে সে সেটা দেখতে পাচ্ছে না, এখানে সে সুস্থভাবে বসবাস করবে, এখানকার পরিবেশ, এখানকার খাদ্য সমস্ত কিছুতে ভেজাল। তো এখন তার চিন্তা ভাবনা যে উন্নত জীবনের জন্য বহির্বিশ্বে চলে যাও। তাহলে যেই তরুণরা দেশে থাকতেছে, বিশেষ করে টু বি অনেস্ট, এটা আমিও একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছি, আমারও স্বপ্ন বা আগ্রহ ছিল সরকারি একটা চাকরিতে ঢুকে বাবা মাকে সাপোর্ট করা, সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করছিলাম। তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সব পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যাক্সিমামই কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা। তো তাদের যে মামু খালু বা ধরেন এই ধরনের একটা যোগ্যতা ছাড়া নিজের যোগ্যতায় যে একটা সরকারি চাকরি বা বেসরকারি আধা সরকারি চাকরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে সেই সুযোগটা রয়েছে, সেখানে এই কোটার বেড়াজালে কিন্তু অনেকে বঞ্চিত হচ্ছে। তাই এই যে আন্দোলনটা করছে, এই আন্দোলনটা তো আমি মনে করি ছাত্রদের অভিভাবক, পুরো নাগরিক সমাজের। এটা সরকার তো সহজভাবে 5ই জুন যখন আদালত এটা রায় দিয়েছিল, তারপর থেকে কিন্তু ছাত্ররা প্রথম কয়েকটা কর্মসূচি ক্যাম্পাসে করেছিল, সরকার কিন্তু গুরুত্ব দেয় নাই, যার ফলে কিন্তু ছাত্ররা এখন এইভাবে এসেছে। কিন্তু এই পাশাপাশি একটা তথ্য যেটা আপনিও নিজে লক্ষ্য করেছেন, যে যেই ছাত্ররা আসলে চিন্তা করেছিল আপনার মতো যে বিসিএস দিয়ে ঢুকবে, এবং সেই প্রতিষ্ঠান পাবলিক সার্ভিস কমিশনে যে তথ্যচিত্র আমরা আজকাল দেখতে পাচ্ছি, এটি কতটা ইনস্টিগেট করছে ছাত্রদেরকে মনে হয়, তারা কতটা এটা নিয়ে কনসার্ন, যে প্রশ্নপত্র অর্থের বিনিময়ে অনেকে পেয়েছে, বিভিন্ন সময় পেয়েছে। এটা আমরা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে থাকতে আমরা অহরহ দেখেছি আমাদের সিনিয়র ভাইদের মাধ্যমে, যে অনেকেই বলছে যে ব্যাংকে তার পরীক্ষা আরেকজন দিয়ে দিচ্ছে, পুলিশের এসআই। আমি 3 জনের নাম বলতে পারবো যে যারা এখন রানিং চাকরিতে আছে, কিন্তু তাদের পরীক্ষা অন্য একজন দিয়ে দিচ্ছে, কারণ তারা রাজনীতি করেছে, পড়াশোনা করার সুযোগ আনে। যেহেতু বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলাম, কাজে সে পরিচয়টা আমি মুছতে পারবো না। তো আমি ছাত্রলীগের অনেক নেতাকে চিনতাম, তো তারা কিন্তু চাকরিতে ঢুকেছে। এখন এই যে চ্যানেল 24 কিছুদিন আগে যে অনুসন্ধানী রিপোর্টটা করেছে, বিসিএস সহ 30টা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস নিয়েও আমরা আন্দোলন করেছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ শুরুর দিকে আমাদেরকে ইগনোর করেছে, যে বরঞ্চ সেই আন্দোলনের কারণে আমাদেরকেও আপনার নানান রকমের ক্রিটিসিজম করেছে, অথচ ছাত্রদের দাবিকে কিন্তু তারা কর্ণপাত করেনি। এমনকি সেখানে ওই চ্যানেল 24 একটা অনুসন্ধানী রিপোর্ট করেছিল, সেই পরীক্ষা যারা অভিযুক্ত সকলের ছাত্রত্ব বাতিল করার মতো দৃঢ়তাও দেখাতে পারেনি। আমরা যখন গিয়েছি, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলছে এটা আবার আইনি জটিলতায় পড়ে কিনা। তো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বা প্রশাসন যদি এতটা মেরুদণ্ডহীন হয় যে স্পষ্ট ক্রাইম কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এবং আমি আপনাকে এটা বলছি যে এই কারণে দেখেন,
এই প্রশ্নপত্র ফাঁসের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়, এতে কি সরকার পড়ে যাবে? সরকারের বদনাম হবে? বরঞ্চ এটা ভালো ইমেজ হবে না? অথচ গত আপনি যদি দেখেন যে 10 বছর ধরে সাংবাদিক, আমাদের সিনিয়র সাংবাদিক কুদ্দুস ভাই আশা করি একমত হবেন, পত্র পত্রিকায় অসংখ্য রিপোর্ট হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, ব্যাংকের প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এমনকি বাংলাদেশের রাজনীতির একটা উজ্জ্বল নক্ষত্র পরিবারের সন্তান, সেই বলা চলে যে আপনার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন নাসিম সাহেবের ছেলের নামও এসেছে এই প্রশ্নপত্র ফাঁসের সাথে আপনার জড়িত থাকার অভিযোগে, কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সে এখন পার্লামেন্টে এমপি। তো সরকার যদি দু একজনের কারণে এরকম বড় ধরনের ক্ষতি এবং অঘটনকে সাফাই গাইতে চায়, লোকের দুর্নীতির কারণে এত বড় অপবাদ নেওয়া ঠিক হবে কিনা? আপনি অর্থ পাচার নিয়ে বেশ ব্যাপক আলোচনা হচ্ছে। এসালমের 1 বিলিয়ন অর্থ পাচারের জন্য কোর্টে রিট করলো একজন আইনজীবী, কোর্ট সেটাকে আপনার খারিজ করে দিল যে এটা আদালত দেখবে না। কোর্টের কাছে মানুষ যায় শেষ আশ্রয়স্থল হিসেবে। তাহলে এখন কি আমি কি বলতে পারি যে তাহলে কোর্টও দুর্নীতিবাজদের হাত এত লম্বা, কোর্টও অনেক ক্ষেত্রে পিছনে হচ্ছে, এই অবস্থা দেখতে পাচ্ছি। রাইট, এই কথাতেই কিছুটা কুদ্দুস ভাই বলার চেষ্টা করেছেন যে বোল্ড স্টেপ নিলে সরকারের সুনামি হবার কথা। সরকারের তো কোনো এই ক্ষেত্রে কোনো দায়বদ্ধতা নেই যে দুর্নীতি করেছে তাকেই যদি এক্সাম্পলারি পানিশমেন্টে নিয়ে আসা যায়। না, এটা একটু আগে আমি বলছিলাম, আমাদের এটা হচ্ছে যেটা বললেন এরকম, এটা হচ্ছে কালচার আমাদের, রন্ধে রন্ধে কালচার। আশেপাশে আমরা কেউ তার থেকে দূরে তা না। আজকে ওই গভর্নমেন্ট পরিবর্তন হয়ে যাবে, কালকে এখানে সব সুবিচার সব অন্যায় দূর হয়ে যাবে তা না। তো বিষয়টা হচ্ছে যে আমাদের এই কালচার পরিবর্তনের জন্য সূচনা করতে হবে, এবং সূচনাটা তার পার্সপেক্টিভ দেখে বুঝতে হবে যে না, সে ভালো কিছু করতে চায়। আমাদের যে কোনো কাজ আমার বিরোধিতা করি, ধরেন মতিউর রহমান এই যে এনবিআর এর যে কর্মকর্তা দুর্নীতি যে অবস্থা দেখছি, বা সাবেক আইজিপি, আরো কিছু পুলিশ কর্মকর্তা, আরো কিছু আয়কর কর্মকর্তা, এই গত পরশু অন্য জায়গায় দেখলাম, বা আমাদের শিক্ষা ক্ষেত্রে বলেন, অন্যান্য ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রেই যা দেখছি এগুলো তো ভালো না। এবং এগুলোকে শক্ত হাতে যদি শুরু করে, দেশব্যাপী সরকারের সুনাম বাড়বে। আর যারা সমালোচনা করছে, আমি তো সবসময় একটা কথা বলি যে কোনো ভালো কাজে ওয়েলকাম বা থ্যাংক ইউ দিতে হয়। আমার একটা বন্ধু, খুব এক লাইনে কথাটা শেষ করি, ইয়াং বন্ধু, সে গাড়িতে চলে, তারা যদি পুলিশ কোথাও ওই রাত্রে চেকের জন্য থামায়, সে আমি তার গাড়িতে থেকে দেখছি, সে থামতে দেয়, ডালা মালা চেক করে, পিছনে চেক করার পর থ্যাংক ইউ বলে। আমি একদিন জিজ্ঞেস করলাম থ্যাংক ইউ বলার কি আছে? আমি তো আপনি বলতে পারতেন সাংবাদিক নেতা আছে, সেটাই তো বলে না, আমি এটা কখনো বলিনি, এই জন্যই যে এতে নিরুৎসাহিত হবে খারাপ ওই পুলিশটা, অনেক সময় তারপর খারাপ লোক হচ্ছে এই চেক পার হয়ে যাবে। এই জন্য আমি যেহেতু আমি অলওয়েজ থ্যাংক ইউ দিয়ে তাকে উৎসাহিত করি, ভালো কাজ করে। যেই জিনিসগুলো আপনি বললেন, এই যে এনবিআর বা কর্মকর্তাদের দুর্নীতি রিপিটেডলি 4-5টা আমরা দেখলাম, এগুলো কিছুদিন আলোচনায় থাকে, পরে আবার দৃশ্যে আলোচনা। আমি সেটাই বলছি যে আমাদের কালচারটা এরকম হয়ে গেছে। আমরা যদি এটা কন্টিনিউয়াসলি দেখি এবং আস্তে আস্তে বাড়তে থাকে, ধরেন পুলিশের আরো কয়েকজন, আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় এই প্রসঙ্গেই যাচ্ছি, আমাদের এখানে যেটা হয় এখন, মানুষ কিন্তু এই দুর্নীতি বিরোধী কয়েকটা কথা মিডিয়া আসার পরে কার কত কোটি টাকা, এটা আমিও মনে রাখতে পারেন, মানুষ মনে রাখতে পারে না, এটা 1000 না 2000 না 5000, এখানে মানে এদের এত বেশি। তো এরকম প্রচুর লোক পাওয়া যাবে, ধরতে পারবে। আর কম বলের যে আসতে গেলে পুরাটাই এখন বেছে ফেলতে পারে। কি অবস্থা, ইউনিয়ন পর্যায়ে যান, থানা পর্যায়ে যান, ঢাকা তো একটা দূষিত শহর হয়েছে কারাপশনের জন্য, এবং সেই জায়গাটায় কার গায়ে কি হাত দিবে? আমি মনে করি বর্তমান প্রধানমন্ত্রী সাহসের সাথে এটা শুরু করছে, আমি ওনাকে স্বাগত জানাই, এবং আমি বলবো যে বললে এটা আগায় যাক, যদি আগাতে পারে তাহলে ওই যে একটু আগে যেটা বলছে ওনার পক্ষে জনমত করবে। এই যে প্রশ্নপত্র ফাঁসের কথা বললেন, এই ফাঁস তো একদিন দুদিন ধরে হচ্ছে তা না, আমাদের মেশিনারিজ, অর্থাৎ আমলা মেশিনারিজ, আমরা অলওয়েজ যে কোনো কাজে দেখি, যখন কোনো কিছু ফ্লাশ হয় সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করে, সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কালকে পিএসসির চেয়ারম্যান যে ভাষায় কথা বলছে গত পরশু, অর্থাৎ কালকে, এইটাকে বলা যায় উনি এড়িয়ে যাওয়ার চেষ্টা না, কেউ এরকম করতে পারে না। তিনি 5 জনকে সাসপেন্ডও করছেন, আবার করতে পারে না বলছে, এটা হয় না, হওয়ার কোনো স্কোপ নাই। কিভাবে করে লটারি, উনি আবার দেখালেন লটারি কেমনে এইভাবে করে, কিন্তু আদতে এটা হয়েছে, এটা তো সত্য। আর উনি যদি এটা বিশ্বাস না করেন তাহলে উনি আকাশে আছেন অথবা মাটির নিচে আছেন, উনি এই জগতেই নাই।
তো এই জগৎবিহীন মানুষ দিয়ে তো আর প্রতিষ্ঠান চলে না, বাস্তব মানুষ লাগবে, স্বীকার করতে হবে, হয় আমি দেখবো, ব্যবস্থা নিব, এইটা যখন বলে তখন যে মানুষ বিশ্বাস করে। আর যখন বলে যে না এটা হয় না, মানে গ্রেফতারও হচ্ছে, যিনি কাজটি করেছেন না উনি উনি স্বীকার করছেন, সাসপেন্ডও করছেন, গ্রেফতার হচ্ছে, সবকিছু হচ্ছে, উনি বলছেন সম্ভবই না, এই 3-4টা 4 ইত্যাদি ইত্যাদি। আমি সেই জন্য বলি এই অবাস্তব চিন্তা, অর্থাৎ উনি কিন্তু একজন আমলা ছিলেন। দেখেন ওইখানে ওই ইমরান শাহ, আমাদের এখানে ওই পিএসসি বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, আমলা ঢুকাবেন শেষ করে দিবে। কিছু কিছু প্রতিষ্ঠান আছে ওইখানে বিশেষজ্ঞ মানুষ দরকার, কিছু কিছু প্রতিষ্ঠান আছে এখানে পেশাজীবী দরকার। সব জায়গায় যদি এই আমলা ব্যুরোক্রেসি ঢুকান শেষ করে দিবে দেশটাকে, এবং ওই অবস্থা হয়ে যাচ্ছে। কারণ সব জায়গায় আমলারা স্যার বলে ঠিকই, কিন্তু আদতে কিন্তু সে স্যার বলতে বলতে ছোট্ট একটা শব্দ ইদানিং আমরা দেখছি কুদ্দুস ভাই, যে মিডিয়ার একটা ভূমিকা ছিল একটা হুইসেল ব্লোয়ারের। মিডিয়া যে বারবার এই যে নূর ভাই দুবার বলেছেন যে চ্যানেল, অন্য একটা চ্যানেলের কথা, তারা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস নিয়ে। রিসেন্টলি আমরা দেখলাম কয়েকটা নিউজ পেপার সাহস করে সেটা তুলে ধরলো, যে কারণেই হোক না কেন। তার মানে কি মিডিয়া চাইলে পারে এগুলো করতে? মিডিয়া চাইলে পারে বলতে গেলে মিডিয়াকে চায় না, চায়, মিডিয়া সবসময় চায়। এখন মিডিয়াকে মাঝে মধ্যে ধরতে নিতে হবে। দেখেন একটা কগনিসিতে নিচ্ছে আরেকটা নিচ্ছে না, কথার কথা। তখন এটা যদি না নেয়, এটা আড়ালে থাকে। মিডিয়াতে যা যায় যদি কগনিসিতে না, যদি আপনি নেগলেন্সি করেন, তাহলে আপনার কিছুই হবে না। তাতে কি হবে জানেন, আপনার হাতে ক্ষত হয়ে গেছে, আমি বলছি আপনার হাতে ক্ষত হচ্ছে, আপনি এটাকে কগনিসিতে দিলেন, আপনার হাতে এই রোগটা কিন্তু বাড়বে। আর যদি অ্যাকশনে যায় তাহলে এটা রোগটা কমবে। এখন মিডিয়া বলেন, রাজনৈতিক দল বলেন, পারসেপশন বলেন, মানুষের জনগণের কথা ভাষা বুঝতে হবে। আওয়ামী লীগ মানে জনগণ থেকে দূরে সরে যাবে, এটা ভাবতে অবাক লাগে। এই জায়গাটা আওয়ামী লীগকে আরো জনমুখী হয়ে যেতে হবে। আমি মনে করি আজকে যে কোটার প্রশ্ন আসছে, এই কোটা সংস্কারের দাবি জানাচ্ছে, এবং এই সংস্কারের দাবি রাখে এই জন্যই কারণ এখন মুক্তিযোদ্ধাদের সন্তানও নাই, মুক্তিযুদ্ধও খুব কম সংখ্যা যারা আছেন, তারা আরো দীর্ঘায়ু হোক দোয়া করি, আর তারা আরো শ্রদ্ধা। কিন্তু মুক্তিযোদ্ধার নাতি পুতি যদি আসে, এটি কারণ কতটা যৌক্তিক, বাংলাদেশের বয়স এখন 53 আসে, যদি এই কোটা পায় তাহলে যেটা হবে বাংলাদেশ পিছনে যেতে থাকবে। আমরা তো পিছনে, মেধাবীরা আরো বিভ্রান্ত হতে পারে। এই প্রশ্নে নূর ভাই, এই একটা ট্রেন্ড রিপিটেডলি দেখা যাচ্ছে, মিডিয়া তুলে ধরছে, ধরার পরে দায় এড়ানো। সেটি আমরা সাবেক সেনাপ্রধানের বক্তব্যে দেখেছি, সাবেক আইজিবির বক্তব্যে, যিনি এনবিআর এর কর্মকর্তা উনি তো ওনার ছেলেকেই অস্বীকার করলেন, তারপরে পিএসসির চেয়ারম্যানও অস্বীকার করছেন যে না এগুলো ঘটেনি। আলটিমেটলি কোন দিকে এর ফলাফল? আমি তার আগে একটা বিষয়, জাস্ট মিডিয়ার মানুষ হিসেবে আপনি কুদ্দুস ভাইকে বলছিলেন যে এই যে মিডিয়া এই বিষয়গুলো তুলে নিয়ে আসছে, তাহলে মিডিয়া পারে কিনা। প্রকৃত হচ্ছে তর্ক করলে তো অনেক তর্ক হবে, কিন্তু আপনি নিজেও ভালো করে জানেন, কুদ্দুস ভাইও জানে, আমিও জানি, ইভেন যারা দর্শক দেখছে, যাদেরকে যদি আমরা আমজনতা বলি, তারাও জানে মিডিয়া আসলে বর্তমান প্রেক্ষাপটে কতটুকু করতে পারে। কিছুদিন আগে নিশ্চয়ই আপনি বাংলাদেশের প্রভাবশালী পত্রিকা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নামের স্টেটমেন্ট শুনেছেন। তিনি বলছিলেন যে বেনজিরের অপকর্ম তো আমরা জানতাম। এই জন্য আপনাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি বলছি এরকম একটা লিডিং পত্রিকার এডিটর বলছেন যে জানতেন, তারা ভয়ে প্রকাশ করতে পারেন। এমনকি তার আগেও যদি চলে যান, যে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন যখন আল জাজিরাতে এই আজিজদেরকে নিয়ে গ্যাং এবং তার এই সন্ত্রাসী ভাইদের নিয়ে একটা রিপোর্ট করলো যে তারা কিভাবে খুনি আসামিরা এই ভাইয়ের ক্ষমতা ব্যবহার করে, রাষ্ট্রপতিকে ব্যবহার করে, ক্ষমা পেয়ে গেল, পাসপোর্ট পরিবর্তন করলো, বিদেশে বিনিয়োগ করলো। আচ্ছা, সেই রিপোর্টটা যখন প্রকাশিত হয়েছিল, বাংলাদেশের কয়টা গণমাধ্যম সেটার উপরে টকশো করতে পারছে, কয়টা গণমাধ্যমে সেই রিপোর্টটার ফলো আপ করতে পারছে? বরঞ্চ সেই সময় মাহফুজা নাম একটা কলাম লিখেছিল যে আমাদেরকে যেই বক্তব্যটা দেওয়া হচ্ছে আইএসপিআর থেকে আমরা সেটা ছাপাচ্ছি, কিন্তু কেন ছাপাচ্ছি, কোন বক্তব্য প্রেক্ষাপটে ছাপাচ্ছি, সেই বক্তব্য আমরা প্রচার করতে পারছি না। এটা কিন্তু একটা বাস্তবতা মিডিয়ার। তো আমি বলছি তারপরেও এই এতটুকুর মধ্যেও যতটুকু মিডিয়া করছে, অবশ্যই আমরা মিডিয়াকে অ্যাপ্রিসিয়েট করি। কারণ এই যে আপনার এই যে আজিজের দুর্নীতি কে বের করেছে? সরকার বের করেছে, দুদক বের করেছে, গোয়েন্দা সংস্থা বের করেছে, আওয়ামী লীগের নেতারা বের করেছে? নো, মিডিয়া বের করেছে। মতিউরের ঘটনাটি আলোচিত ঘটনা, এটা মিডিয়াও পারে না। পাসপোর্ট করা কয়েকটা পার্সোনাল পাসপোর্ট, না এটা মিডিয়াই পারছে না। এখন কিনতে যাওয়ার পরে মিডিয়া যদি এটাকে মতিউরের ঘটনা প্রথম না, মতিউরের ছেলে যখন এই ছাগল নিয়ে পোস্ট দিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সায়েদ আব্দুল্লাহ এভিডেন্স সহকারে ফেসবুকে পোস্ট দিতে লাগলো। ফেসবুক, প্রথম আলো, তখন আরো অন্যান্য পত্রিকা অনেকে ফলো করে দেন মেইন স্ট্রিম মিডিয়াতে আসলো। কিন্তু মিডিয়া চাইলে একটা ভালো রোল প্লে করতে পারে। এখন কথা হচ্ছে যে এই মিডিয়া সব এত রাঘব বোয়ালরা দুর্নীতিবাজ, এবং আমি কুদ্দুস ভাইয়ের সাথে একমত, সমস্ত প্রতিষ্ঠান আমলাদের নিয়ন্ত্রণে কোনো সরকারের দেওয়া উচিত না। কিন্তু এই সরকার এতটা আমলা নির্ভর হয়েছে, সবকিছু এস স্যার জি স্যার শুনতে শুনতে আমলাদের উপরে দায়িত্ব দিচ্ছে। আর আমলারা, যেটা পররাষ্ট্রমন্ত্রী তো অসহায়ের মতো বলেছিলেন না, যে টাকা পাচার খালি রাজনীতিবিদরা করে না, আমলারাও করেন, কানাডার বেগমপাড়ার বাড়ি আমলাদের আছে। পররাষ্ট্রমন্ত্রী বলছেন তিনি কি ব্যবস্থা নিতে পারছেন সে আমলাদের বিরুদ্ধে? পারছেন না। এবং যাদের তথ্যগুলো মিডিয়া আসছে সেটাই বা কতটুকু ব্যবস্থা? বরং এই আলাপ আলোচনার পরে শোনা যাচ্ছে যে সুইস ব্যাংকে বাংলাদেশের যাদের টাকা ছিল অনেকটাই তারা তুলে নিয়েছে। আমি আরেকটা কথা একটু অ্যাড করব, যেটা আমি গত বছর মিডল ইস্টের 4টা দেশে গিয়েছিলাম, সৌদি, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। সেখানে আমি নিজে বাংলাদেশের বিভিন্ন রাজনীতিবিদদের, বিশেষ করে সরকার সমর্থক রাজনীতিবিদদের ব্যবসা প্রতিষ্ঠান, সারি সারি বিল্ডিং, একসাথে 2টা বিল্ডিং, 3টা বিল্ডিং, দুবাইয়ের আজমানে, আপনার কাতারে ব্যবসা সফল হতে পারলে ভালো তো, কিন্তু অর্থের সোর্স নিয়ে আপনার প্রশ্ন। রাইট না, আমি বলছি তারা খুব বড় কোনো রাজনীতিবিদ, শিল্পপতি না। এই ঢাকার সিসকে নেতা সরকারি দলের, তাদের ওইখানে 1000 কোটি টাকা, 100 কোটি টাকার প্রপার্টি। আমি আলোচনায় বেশি আসে কানাডা, মালয়েশিয়া, ওমান তো খুব আসে না। এখন কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ওই যে নিষেধাজ্ঞা, স্যাংশনের কারণে এখন কিন্তু এই মিডল ইস্টে এবং আফ্রিকান কান্ট্রিগুলোতে অনেকে ঝুঁকছে। তো আমার কথা হচ্ছে যে এই সরকারেরও তো এই যে আজকে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, সরকার বেগ পেতে হচ্ছে, একটা সরকার পেতে হতো না, কিন্তু কারা বুঝতে দিচ্ছে এই যে পাচারের টাকাগুলো যদি ফিরিয়ে আনা যেত, ফেরত আনতো। গত এই 14 বছরের হিসেব, আপনার 2023 সালের আগে 14 বছরে বাংলাদেশ থেকে 16 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আপনার এতদিন জিএফআই, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি প্রতিষ্ঠান, ওরা বলছে যে এভরি ইয়ার অ্যাভারেজ আপনার 72,000 কোটি টাকা পাচার হয়। এই কিছুদিন আগে দেখেন, এই যে আমরা এখন টেলিভিশন, টকশো, পত্রপত্রিকা কোটা আন্দোলন নিয়ে সবাই ফোকাস, এর মধ্যে কি ঘটনা হয়েছে? গত 23-24 অর্থ বছরে 10 মাসে $10 বিলিয়ন রপ্তানি উধাও। এখন কেউ বলছে রপ্তানি উন্নয়ন ব্যুরো এটা বেশি দেখিয়েছে, কেউ বলছে এনবিআর কম দেখিয়েছে। এনবিআর আর রপ্তানি উন্নয়ন ব্যুরো, ইপিবি, এটা কি ছেলে খেলা প্রতিষ্ঠান? এখানে কি শিশুরা লেখে? ভুল হবে? এতগুলো টাকা আপনি দেখেছেন সরকারের অনেকে সেটা ছাপাই গেছে, যেটা হিসেবে বোধহয় ভুল হয়েছে। এটা কোনো কথা? $10 বিলিয়ন। আপনার একটা মন্তব্য নেই, তারপর কুদ্দুস ভাইয়ের কাছে নিয়ে ব্রেকে যাব। এই যে যাদেরটা একেবারে এভিডেন্স সহ দুর্নীতির চিত্র আসলো, এই টাকাগুলো কি রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আসতে পারে? জনগণের দাবি কিরকম সেদিকে? এগুলো তো জনগণের টাকা। অবশ্যই সরকার চাইলে এটা চলে আসতে পারে। সরকার এনেছেও কিছু, অল্প কিছু হলেও সরকার এনেছে, কিন্তু দুঃখজনক হচ্ছে সরকার চায় না। আমরা অনেক চিল্লাই, রাজপথে বক্তব্য দেই, আমাদের যে এই যে সরকারের যে বাজেট ম্যানেজমেন্টে হার্ডশিপ থাকে, বড় অঙ্কের টাকা, জনগণের টাকা ডিরেইল হয়ে এই যে কয়েকটা উদাহরণ আমরা দেখলাম, সেগুলো ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা কি একটা ড্রাস্টিক শুনেন হতে পারে? খুব ইজি না। এটা যদি আমি যাওয়ার পথ বন্ধ না করতে পারি, আনাটা কিন্তু কোনো ইজি, একবারে ইজি না। আমাদের এখান থেকে যদি কখনো আসামি আগে দেখতেন, এখন অবশ্য কম দেখা যায়, এক থানার আসামি আরেক থানায় চলে গেলে আর ধরতে পারতো না। এখন যখন আসামিটা ভিন্ন দেশে চলে যায়, ভারতে হোক, পাকিস্তানে হোক, তাকে ফেরত আনা কঠিন হয়ে যায়, কিন্তু আনা যায় না। টাকাটাও এমন এক জিনিস, আরো শক্ত জিনিস। বাংলাদেশ ব্যাংকের উদাহরণই আছে, বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকাটা নিয়ে গেছে, টাকা তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, কেউ কেউ এই যে টাকাটা আমাদের এখানে এত বর্ডার গার্ড থাকার পরও, সিকিউরিটি থাকার পরে, আমাদের এখানে যেরকম ফ্যান্সি ডিল, ইয়াবা ঢোকা বন্ধ করতে পারিনি আমরা, তেমনি আমাদের এখানে এত সিকিউরিটি থাকার পরেও আমাদের টাকা পাচার আমরা বন্ধ করতে পারি না। অবাক বিষয়। এই দুটো জায়গায় যদি যাদের নামে অভিযোগ উঠলো, তারা কি করে ব্যাংকের সব টাকা উঠে ফেললো? এইটাই তো বলছি, এই জায়গাটা যদি এই জায়গাটা যদি বন্ধ না করতে পারে না, কিন্তু এত ইজি না। একবার টাকা বাইরে চলে গেলে, যেভাবে বলছে, এত ইজি না। ইজি থাকলে আনা যেত। আর চেষ্টা করলে গভর্নমেন্টের যদি মুভও থাকে, তাও কয়েক বছর লেগে যাবে। আমি যেটা শেষ করে দিচ্ছি এক লাইনে বলে, সেটা হচ্ছে এই যে শেখ হাসিনা সরকারের এত বিশাল অবদান বলি, আমরা বলছি, স্বীকারও করছি, তিনি যদি এই শুধু টাকাগুলো আটকে রাখতে পারতো, আজকে বাংলাদেশের অবস্থা কি হতো? আজকে এই আইএমএফ টাইএমএফ এদের কাছে যেতে হতো না। এবং এটা তো সবাই বুঝে, এবং এই লোকগুলোর হাত এতটাই শক্তিশালী। একটু আগে বলেন যে হাইকোর্ট পর্যন্ত। আমরা একটা ছোট বিরতি নিয়ে সর্বশেষ আবারও ফিরবো। দুজনেই ক্লোজিং কিছু রিমার্কস আমাদের সামনে উপস্থাপন করবেন। সে পর্যন্ত দর্শক আমাদের সাথেই থাকবেন।
আজকের নিটল টাটা মাই টিভি সংলাপে সর্বশেষ বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আজকে আমাদের সাথে দুজন অতিথি স্টুডিওতে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর এবং সিনিয়র সাংবাদিক কুদ্দুস আফরাদ। আমরা যেই আলোচনা করলাম আজকে, বিশেষ করে নূর ভাই আপনি সামগ্রিকভাবে অনেকগুলো বিষয় টাচ করেছেন, তারপরেও যেই বিষয়টি নিয়ে কথা হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলন, সাথে কিছু গভর্নেন্সের ক্রাইসিস, দুর্নীতি নিয়ে কথা হয়েছে। সাধারণভাবে মানুষ এগুলো নিয়ে কনসার্ন, বিশেষ করে আপনি একটু আগে বলেছেন যে যখন মানুষের জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় সামনে আসে সবাই এটি নিয়ে কথা হয়। কিন্তু আমরা সরকারি দলের কিছু স্টেটমেন্ট বা এখানে আলোচনা যারা আসেন তারা বলারও চেষ্টা করেছেন যে ছাত্রদের আন্দোলনে কিছুটা ইনফ্লুয়েন্স করছে বিএনপি, জামাত সহ বাম দলগুলো। তাদেরই ইনফ্লুয়েন্স কতটা কার্যকর হচ্ছে আসলে? দেখেন, এর ইনফ্লুয়েন্স তো করা তাদের নৈতিক দায়িত্ব আমি মনে করি, এবং সমর্থন সহযোগিতা করাটা কেন করবে না? এই রকমের তরুণ জনগোষ্ঠী, আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতা এসেছে দিন বদলের স্লোগান দিয়ে, তরুণ ভোটারদেরকে টার্গেট করে, ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিয়ে তরুণদেরকে অ্যাট্যাক করার জন্য। তাহলে বিরোধী দল কেন করবে না? এখন এই আন্দোলন আপনি দেখেছেন যে 18 সালে কি পরিমাণ জনগণকে সম্পৃক্ত করতে পেরেছে, ছাত্রদের পাশাপাশি ওভারঅল জনগণকে। বরঞ্চ আমি মনে করি যে সরকারের অহমিকা এবং দায়িত্বজ্ঞানহীনতা, যে শিক্ষক আন্দোলন এবং ছাত্র আন্দোলন অনেকদিন ধরে চললো, পেনশন নিয়ে আন্দোলনটি কিন্তু তেমন আলোচনার ওবায়দুল কাদের সাহেবের মতো একজন সিজন পলিটিশিয়ান, ডিসেন্ট পলিটিশিয়ান, তিনি শিক্ষকদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েও শেষ পর্যন্ত মিটিং করে নেয়। আর ওবায়দুল কাদেরের যে নেতা, তার মনে থাকা উচিত যে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরপর 73 সালে যখন ছাত্ররা অটো প্রমোশনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে অবরুদ্ধ করেছিল, বঙ্গবন্ধু ফোন করে ভাইস চ্যান্সেলরের কাছে দুঃখ প্রকাশ করেছিল। এনামুল হক, আপনার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মুজাফফর আহমদের মতো ব্যক্তিদেরকে যুদ্ধের পরপর ডেকে বলছিল যে আমার ছেলে মেয়েদেরকে পড়ানোর দায়িত্ব নেন। আর তার দল করে, তার চেতনা আদর্শের কথা বলে আজকে এতদিন ধরে শিক্ষকরা যে সার্বজনীন পেনশন নিয়ে আন্দোলন করছে, অত্যন্ত যৌক্তিক দাবি। আমলাদেরকে আর্মিতে মেজর হলে তার গাড়ি কেনার টাকা দেওয়া হচ্ছে, ফ্ল্যাট কেনার, প্লট দেওয়া হচ্ছে, বিনা সুদে লোন দেওয়া হচ্ছে। কতজনের সুযোগ সুবিধা? পুলিশের লোককে কতজনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে? আর শিক্ষকদেরকে কেন এই সুযোগ সুবিধা দিবে না? কেন তাদের এই দাবিটা মানছে না? কিন্তু সরকার একটু রিল্যাক্স ফিল করছে কেন জানেন? কারণ শিক্ষকরা ইতিমধ্যেই সরকারের পায়ে পড়েছে ওই সেন্সে যে তাদের মর্যাদাটা তারা ধরে রাখতে পারে নাই। এখন সরকার মনে করছে সব তো সরকারি দলেরই শিক্ষক নেতা, কাজেই কাউকে ডেকে অমুক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অফার দিয়ে দেবে, অমুক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফার দিয়ে দেবে, চলে যাবে, আন্দোলন শেষ। যেটা সাগররুনি হত্যাকাণ্ডের সময় আমরা দেখেছি কিছু সাংবাদিক নেতারাও যে কম্প্রোমাইজ করেছে। ছাত্রদের আন্দোলনের দাবির কথা বলছেন, এই যে ছাত্রদের দাবি নিয়ে দুঃখজনক যে আপনি বলছেন যে সরকার পক্ষ থেকে বলছে যে তারা এই বিরোধী দল ফুয়েল দিচ্ছে, ফান্ডিং করছে। আপনাদের 18 সালে তো একটা অভিজ্ঞতা আছে, তাহলে কেন আপনারা আন্দোলনটাকে বাড়তে দিলেন? কেন ছাত্রদের দাবিটা শুরু থেকে অ্যাড্রেস করলেন না? কেন শিক্ষামন্ত্রী কিংবা সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তি মিটিংয়ে বসে আপনার এটা একটা সমঝোতার দিকে রাস্তায় গেলেন না? বরঞ্চ আমি যদি বলি, এখন সরকার ইচ্ছাকৃতভাবে আন্দোলনটা দানা বাঁধতে সহযোগিতা করেছে। কেন? এই যে বর্তমানে আপনার সরকারের এই কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এই যে সাবেক সেনা প্রধান, পুলিশ প্রধানের মতো রাঘব বোয়ালদের দুর্নীতি, ভারতের সাথে এই অ্যাটেনশনটাকে শিফট করবার একটা কৌশল, ভারতের সাথে যে দেশের স্বার্থ বিরোধী চুক্তি যেগুলো কনসার্ন হচ্ছে, চীন সফর করেছে অ্যাটেনশন শিফট করার জন্য, এবং প্রধানমন্ত্রী চীন গেলেন। প্রধানমন্ত্রী তো রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধান, তিনি কিন্তু 18 সালে ছাত্রদের দাবিতে রেসপন্স করে দাবি মেনে নিয়ে তিনি চীন যাওয়ার আগে একটা উস্কানি দিয়ে গেলেন ছাত্রদেরকে যে এটার কোনো যৌক্তিকতা নাই, যারা আন্দোলন করছে তারা রাজনীতি করার জন্য আন্দোলন করছে। এটা যদি প্রধানমন্ত্রী বলেন তাহলে ছাত্ররা টেম্পার হবে। এবং আমাদের চিফ জাস্টিসের প্রতি আমার পরিপূর্ণ শ্রদ্ধা সম্মান থাকতে হবে, একটা ইনস্টিটিউশন তিনি। তো এখন চিফ জাস্টিস আপনার ওই আপিল বিভাগের শুনানিতে তিনিও একটু ক্ষোভ প্রকাশ করলেন, উষ্মা প্রকাশ করলেন যে এত কিসের আন্দোলন। এটা তরুণদের তো আসলে এই বয়সের তরুণদের একটু রাষ্ট্র, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ অনেক কিছু বোঝার একটু কম সেন্সটা আছে। তো প্রধান বিচারপতির কথাটা কিন্তু তারা ভালোভাবে নেয় না, যে না তাহলে তো তারা আমাদের দাবিতে রেসপন্স করছে না, যেই কারণে কিন্তু তারা সবকিছু অচল করে দেখিয়ে দিয়েছে। তো আমি এটা বলবো যে এখানে রাজনীতি খোঁজার কোনো দরকার নেই। ছাত্ররা কেউ সরকারের পতনের দাবিতে রাস্তায় স্লোগান দিচ্ছে না, কেউ সরকারকে গালি দিয়ে স্লোগান দিচ্ছে না, তারা স্পষ্টভাবেই বলছে যে আমাদের দাবি অরাজনৈতিক। এবং এও বলছে, ধরেন আমি এখন রাজনীতি করি, সরকার বিরোধী রাজনীতি, আমরা সরকারকে অবৈধ বলি, ভোটারবিহীন বলি, ভোট ডাকাত বলি, কিন্তু ওই ছাত্ররা বলছে যে
আমরা সরকারের নির্বাহী বিভাগের কাছেই আমরা দাবি জানাই, শ্রদ্ধাশীল, নির্বাহী বিভাগের কাছে আমরা সমাধান চাই। কাজে ছাত্ররা কিন্তু সরকারের লাইনে আছে। সেটাই। এখন সরকার যদি এটাকে সুন্দরভাবে সমাধান না করতে পারে তাহলে তো অসুন্দর বিশৃঙ্খলা হবেই। সেই জায়গা থেকে আমার অনুরোধ থাকবে যে সরকার যেন এটা মেনে নেয়। আরেকটি কথা, আপনি যেহেতু সমসাময়িক কিছু বিষয় নিয়ে উঠিয়েছেন যেখানে আমরাও কথা বলেছি, দেখেন আমার ভাই, সিনিয়র ভাই সাংবাদিক, এই দেশে আমলারা এত পাওয়ার ভোগ করে, রাজনীতিবিদরা এত পাওয়ার ভোগ করে, সাংবাদিকরা লাঞ্ছিত হয়, অবহেলিত হয়। এখন রিপোর্ট করতে গিয়ে দুর্নীতি রিপোর্ট করতে গিয়ে দুর্নীতিবাদের মাইর খায়, ক্যামেরা ভাঙ্গে ফেলায়। এই সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকাণ্ডের রিপোর্ট আমাদের মরহুমা সারা খাতুন 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, 109 বার প্রতিবেদন পিছিয়েছে। রিজার্ভ চুরির ঘটনার 48 বার প্রতিবেদন পিছিয়েছে। আর আমার মতো একজন সিম্পল ছাত্রনেতা যদি দেশের বাইরে যায়, এয়ারপোর্টে বসাই রাখে 3 ঘন্টা, ডিজিএফআই ক্লিয়ারেন্স লাগে, এনএসআই ক্লিয়ারেন্স লাগে, এসবির ক্লিয়ারেন্স লাগে। তো এই যে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা এই চোরেরা পাচার করে নিয়ে যাচ্ছে, এত অরেল সম্পদের মালিকানা বানাচ্ছে, এই যে সাগর রুনির হত্যাকাণ্ড কেন 109 বার পেছাবে? আমাদের এজেন্সিগুলো কি ব্যর্থ, অপদার্থ? কেন শেষের দিকে একেবারে তাদের পেছনে রাষ্ট্রের এত টাকা খরচ করা হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠান? আমরা একটু বিশেষ করে প্রতিটি ইস্যু একটি একটি করে আসছে, কিছুক্ষণ আগে আপনি বলেছেন, আবার মিডিয়া থেকে হারিয়েও যাচ্ছে, কিন্তু সলিউশনের উদ্যোগ কি নেওয়া যেতে পারে আলটিমেটলি? আমরা তো শেষে সলিউশনের উদ্যোগ হচ্ছে প্রথমত আমাদেরকে ইমোশন পরিত্যাগ করতে হবে, বোথ সাইড। ইমোশন রাখলে চলবে না, কনস্ট্রাকটিভ হতে হবে, আমাদেরকে বাস্তবতা বুঝতে হবে। বাংলাদেশে এখন কোথায় পৌঁছেছে, বাংলাদেশের এখন শিক্ষার্থীদের জ্ঞান গরিমা কতটুকু, আমরা এই সরকারের ডিজিটালাইজ করছি সারা দেশ, এখন হাতের মুঠোয় গোটা পৃথিবী। সব কিছু চিন্তা ভাবনা করেই গভর্নমেন্টের তরফ যেরকম রিয়্যাক্ট করতে হবে, অপোজিশন সাইড থেকে। একটু আগে উনি বললেন যে আমরা বিরোধী, আমরা করব, হ্যাঁ ঠিকই আছে, বিরোধীদের সমালোচনা থেকে গ্রহণ করার মতো অনেক কিছু পাওয়া যায়। যদি এটা নেয় তাহলে তো জনগণ সমৃদ্ধ হয়, আর যদি আমি একটু আগে বলছি যে এটাকে অবজ্ঞা করে তাহলে তো জনগণ উপকৃত হয় না। আমরা কেন জানি টেন্ডেন্সি, ওই আবারও বলছি, মাইট ইজ রাইট, আমরা খালি জোরদার মুলুক তার ওই দিকে আছি, আমরা এর বাইরে যেতে পারতেছি না, আমরা কৌশলী হচ্ছি না, আমরা জ্ঞানকে সমীহ করতেছি না, আমরা কারো মতামতকে ভিতরে আত্মস্থ করতেছি না। আমাদের যে কালচার, ধরেন সেই অনেক দিন আগে জাপানিদের কালচারের ব্যাপারে সবাই জানে, যখন একটা লোক দৌড়াচ্ছে, ওই যে আমরা রিলে ট্র্যাক বলি না, দৌড়াচ্ছে, সে বহু আগে গেছে, কিন্তু যার যাওয়ার কথা না, একটা টাইমে যে সে একটু হয়ে যাচ্ছে, শেষ অর্থাৎ আর দুই একটা স্টেপ দিলে সে ফার্স্ট হতে পারে। পিছনের এটা চিন্তা করলো, অনেক পিছনে ছিল, সে আসছে, সে ভাবতেছে পিছনেরও আমাকে কি ও সার দিচ্ছে নাকি যে আমি যাতে ফার্স্ট হই, তখন সে বারবার পিছন থেকে বলতেছে তুমি দৌড়াও, তুমি আর দুইটা স্টেপ দাও, তো সে আসলে পারতেছিল না। কিন্তু দেখেন তখন লাস্টে যখন তাকে এরপরও সে পার করার পরে সেকেন্ড জন পারলো, তাকে জিজ্ঞেস করলো সাংবাদিকরা, অন্যান্যরা তুমি কেন গেলে না, বললো সে আমার চেয়ে অনেক আগে ছিল এবং আমি ভাবছিলাম যে সে নিশ্চিত আমার চেয়ে অনেক আগে ফার্স্ট হয়ে যাওয়ার কথা, আমি তাকে সাহায্য করছি। এই জন্য আমার পারিবারিক শিক্ষা হচ্ছে বিপদে কাউকে সাহায্য করো, নিশ্চয়ই কোনো বিপদে ছিল সে, সেই জন্য সাহায্য করছি। অর্থাৎ ওই যে প্রথম হওয়ার কথা তাকেই প্রথম বানিয়েছে। তো আমাদের এখানে তো আমরা তো ওই কালচারে নাই, আমরা কেউ যদি পিছনে ঠেলে দিয়ে ফেলে আমি আগে চলে যাই, অর্থাৎ আগের ব্যক্তিকে আগে দিতে চাই না। যার যে মর্যাদা আছে, যার যেটুকু আছে সেইটুকুকে শ্রদ্ধা করতে হবে এবং শ্রদ্ধা করে আমাদের সমালোচনা দরকার। আমি মনে করি সমালোচনা না থাকলে দেশ সমাজ কিছুই থাকে না, সুতরাং সমালোচনাকে রিসিভ করতে হবে, রিসিভ করে যেটুকু ভালো সেটুকু নিব, যেটুকু ভালো নিব না। এবং নূর ভাই, বিশেষ করে কোটা সংক্রান্ত আন্দোলনের সাথে আপনি সংযুক্ত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, এবং যারা এখন মাঠে আছে তাদেরকে অনেকেই বলেছে ক্লাসে ফিরে যেতে, কেউ বলেছে সংযত হতে। আপনার পক্ষ থেকে কোনো অ্যাপিল বা কিছু ক্লোজিং একটা লাস্ট মিনিট? আমি যেই কথাগুলো বলেছি, প্রথমত আমার কথা অনেকগুলো কথা সরকার ফেভারে গিয়েছে, আবার আন্দোলনকারীদের পক্ষেও গিয়েছে। আমি এই আন্দোলনের নেতা হিসেবে আমার কিন্তু একেবারেই সোজা লাইন নেওয়া উচিত, আন্দোলনকারীদের বরাবর পক্ষে এবং সরকারের বিপক্ষে স্ট্রংলি। কিন্তু ওই ভাই যেটা বলেছে যে যেটা ভালো সেটা সবার অ্যাকসেপ্ট করতে হবে, সেই জায়গা থেকে আমি কিছু কথা বলেছি। এখন আমরা 2018 সালে যেই প্রতারণাটা শিকার হয়েছিলাম, যে 11ই এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দিলেন, তারপরে সেটা 30শে জুন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন হচ্ছে না। এটা দেখে আমরা 30শে জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে আমরা একটা সংবাদ সম্মেলন করতে গিয়েছিলাম। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা
আমাদের উপরে হামলা করেছে, আমাদের সহকর্মীরা যারা আসতেছিল পথে পথে কুকুরের মতো তাদেরকে মেরেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা শুরুর দিকে কিন্তু আন্দোলনের সাথে ছিল, ইভেন প্রধানমন্ত্রী যখন বাতিলের ঘোষণা দিয়েছে তখন আনন্দ মিছিলও করেছে, অথচ 30শে জুন আবার আমাদের উপরে হামলা করলো। ঠিক একইভাবে আমরা 30শে জুনের পর 30শে জুলাই 1 মাস পরে আবার কর্মসূচি দিলাম, এবং 4 অক্টোবর শেষ পর্যন্ত আমরা মাঠে ছিলাম বিধায় এটার পক্ষে একটা প্রজ্ঞাপন দিয়েছে। এই যে একটা তিক্ত অভিজ্ঞতা, এটি কিন্তু বর্তমান ছাত্রদের সামনে আছে। তো তারা মনে করছে স্বাভাবিকভাবে এখন হাইকোর্ট এটা স্থিতি অবস্থা করেছে, তার মানে পূর্বের অবস্থা বহাল আছে, কিন্তু এই যে আবার 4 সপ্তাহ পরে রায়টা কি হবে ছাত্রদের পক্ষে নাকি কোটার পক্ষে, যেই কারণে কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে। আদালতের প্রতি আমাদের রেসপেক্ট আছে, আদালত সম্মান থাকবে, ডিসিশন নিতে হবে। একদম 30 সেকেন্ডের মন্তব্য কোটা সংক্রান্ত আন্দোলনকারীদের। কনক্লুশন যেখানে টানলো হচ্ছে যে আমিও আগে বলছি আদালতের রায় একরকম আসবে, কিন্তু নির্বাহী বিভাগ, বিষয়টা হচ্ছে ফয়সালাটা নির্বাহী বিভাগের হাতে, যে বিষয়টা এটা আসলে নির্বাহী বিভাগের হাতে। আদালত দিয়ে ফয়সালা করলে আদালত যেরকম, আদালত তার আইন দেখবে, আইনের বাইরে যাবে না, আর আইনে রেখে এই ফয়সালাটা হবে। আজকের এই আলোচনায় এসে যোগ দেওয়ার জন্য কুদ্দুস আফরাদ এবং নূর হক নূর দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শক যারা এতক্ষণ দেখলেন আপনাদেরকে ধন্যবাদ। আমরা আগামীতে অন্য কোনো বিষয়ে আবারও কথা বলবো, সে পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।